দিল্লির সিংহাসনে বসা শেষ হিন্দু সম্রাটকে? পৃথ্বীরাজ চৌহান, তাই তো? তাকেই তো পরাজিত করে মোহাম্মদ ঘুরি রাজত্ব স্থাপন করেছিলেন। অনেকেরই মনে আসছে এই নামটি, কিন্তু এই তথ্যটি সঠিক নয়। দিল্লির সিংহাসনে বসা শেষ হিন্দু সম্রাট ছিলেন হেমু তথা সম্রাট হেমচন্দ্র বিক্রমাদিত্য। ক্ষত্রিয় না হওয়া সত্ত্বেও মোগলদের হারিয়ে তিনি দিল্লিতে বিক্রমাদিত্য সাম্রাজ্য স্থাপনে সমর্থ হন, শুধুমাত্র তার বীরত্বের উপরই নির্ভর করে। তার জীবনদশায় তিনি 22টি যুদ্ধে জয়লাভ করেন। চলুন আজকের পর্বে তবে এই বীর সম্রাট তথা ভারতের শেষ হিন্দু সম্রাট হেমুর গল্প শুনে নিই। নমস্কার, চ্যানেল সেকালে কালে আপনাদের সকলকে স্বাগত। পর্বটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই, সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তবে শুরু করা যাক। হেমু 1501 সালে হরিয়ানার রেওয়ারি কুতুবপুর অঞ্চলে জন্মেছিলেন। যদিও তার জন্মস্থান নিয়ে একটা মতবিরোধ আছে। অন্য এক মত অনুসারে হেমু নাকি জন্মেছিলেন রাজস্থানের আলওয়ার জেলার মাচেরি দেবদ গ্রামে। পরে তারা সেখান থেকে হরিয়ানাতে চলে এসেছিলেন। হরিয়ানাতে এসে হেমুর পরিবার লবণের ব্যবসা শুরু করে। আকবরের সভাসদ আবুল ফজল সেই জন্য হেমুকে ফেরিওয়ালা বলতেও ছাড়েননি। সে যেমনই পেশা হোক না কেন, হেমু তার চারিত্রিক গুণ দিয়ে শেরশাহ সুরির ছেলে ইসলাম শাহ সুরির দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছিলেন। 1530 সাল নাগাদ সুরি বংশের সংস্পর্শে আসেন তিনি শেরশাহ সুরির সেনাবাহিনীর জন্য খাদ্যশস্য সরবরাহের কাজ করতেন। ধীরে ধীরে রাজ পরিবারের সাথে তার সম্পর্ক গভীর হতে থাকে। বাদশাহ তাকে গোপন খবর সরবরাহের কাজে নিযুক্ত করেন। 1545 সালে কালিঞ্জারে রাজপুতদের সাথে যুদ্ধ করার সময় দুর্ঘটনাবশত যখন শেরশাহের মৃত্যু হয়, ইসলাম শাহ উত্তর ভারতের নতুন সম্রাট নিযুক্ত হন। তিনি হেমুর মধ্যে একজন বীর যোদ্ধার গুণ দেখেছিলেন এবং সেই জন্য হেমুকে তিনি মুখ্য সেনাপতির জায়গা দেন। এছাড়াও বিভিন্ন সমস্যার পরামর্শদাতা হিসেবেও তিনি বাদশাহর রাজসভায় স্থান পান। 1552 সালে ইসলাম শাহের শারীরিক অবনতি হলে তিনি সভা দিল্লি থেকে গোয়ালিয়রে নিয়ে আসেন এবং হেমুকে দায়িত্ব দেন দিল্লির শাসনভার সামলানোর জন্য আর মুঘল শক্তি প্রতিরোধের জন্য। 1553-তে ইসলাম শাহের মৃত্যু হলে তার 12 বছরের ভাই ফিরাজ শাহ বসেন সিংহাসনে। কিন্তু মাত্র 3 দিনের মধ্যেই শেরশাহের ভাইপো আদিল শাহ তাকে হত্যা করে এবং রাজত্ব দখল করেন। আদিল শাহ রাজত্ব সম্পর্কে ছিলেন ভীষণ উদাসীন। তার দিন কাটত মদিরার নেশায়, সুখ সন্ধানে। ফলে নানান শত্রু আক্রমণ করতে শুরু করে রাজত্ব। আদিল শাহ হেমুকে মুখ্য পরামর্শদাতা নিযুক্ত করেন এবং ধীরে ধীরে হেমুই হয়ে ওঠেন প্রকৃত রাজা। অনেক আফগান শাসক আদিল শাহের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং ট্যাক্স দিতে অস্বীকার করেন। হেমু তাদের সবাইকে প্রতিহত করে এবং যুদ্ধে তাদের হত্যা করে। এদের মধ্যে কয়েকজন হলেন ইব্রাহিম খান, সুলতান মুহাম্মদ খান, রুখ খান নুরানি ইত্যাদি। 1555 সালে আদিল শাহের ভগ্নিপতি ইব্রাহিম শাহ সুরি তার বিরুদ্ধাচরণ করলে আদিল শাহ হেমুকে পাঠান। সেখানে ইব্রাহিম শাহ সুরি ও হেমুর মধ্যে যুদ্ধ হয়। হেমু 2 বার ইব্রাহিমকে হারান। এর মধ্যেই আবার বাংলার মোহাম্মদ শাহ আদিল শাহকে আক্রমণ করলে হেমুকে ডেকে পাঠানো হয়। মোহাম্মদ শাহের ইচ্ছে ছিল জৌনপুর কালপি দখল করে দিল্লির দিকে এগিয়ে যাওয়ার। হেমু তার সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে যুদ্ধে জয়লাভ করেন এবং মোহাম্মদ শাহকে হত্যা করে কালপির কাছে ছাপ্পারঘাট অঞ্চলে। হেমুর মাধ্যমে যুদ্ধে জিতে আদিল শাহ বাংলার দখল নেন এবং শাহবাজ খানকে বাংলার প্রশাসনিক ভার দেন। এর মধ্যে আবার মুঘল সম্রাট হুমায়ুন সসৈন্যে ফিরে এসে দিল্লি আক্রমণ করে আদিল শাহের ভাই সিকান্দার সুরিকে হারিয়ে দিল্লির সিংহাসন দখল করেন। 1555 সালের 23শে জুলাই ঘটে এই ঘটনা। দীর্ঘ 15 বছর পর আবার মুঘলরা ফিরে আসে দিল্লিতে, কিন্তু বেশি দিন রাজত্ব চালাতে পারলেন না হুমায়ুন। ভাগ্যের পরিহাসে তিনি 26শে জানুয়ারি 1556 সালে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়ে মারা যান। যখন হুমায়ুন মারা গেলেন তখন হেমু ছিলেন বাংলাতে।
মুঘলদের ভারত থেকে বিতাড়িত করার এর থেকে ভালো সুযোগ আর আসবে না ভেবে হেমু হুমায়ুনের মৃত্যুর সুযোগ নিয়ে দিল্লির দিকে রওনা হন 50,000 সৈন্য নিয়ে। হেমু 6ই অক্টোবর 1556-তে দিল্লিতে পৌঁছান। দিল্লির সেই সময়ের প্রশাসনিক কর্তা ছিলেন টার্ডি খান। তিনি পুরো চেষ্টা করেছিলেন হেমুকে পরাজিত করার, কিন্তু হেমুর বীরত্বের কাছে তিনি হেরে যান এবং পালিয়ে যান। হেমু দিল্লির সিংহাসনে বসেন বিক্রমাদিত্য উপাধি নিয়ে এবং নিজের সাম্রাজ্য তৈরি করেন। টার্ডি খান পালিয়ে চলে গেলেন পাঞ্জাবে। সেই সময় আকবর নাবালিক হয় বৈরাম খাঁ তার অভিভাবকের দায়িত্বে ছিলেন। আকবরের সৈন্য টার্ডি খানকে পাঞ্জাবের জলন্ধরে নিয়ে যান তাদের আস্থানায়। সেখানে বৈরাম খাঁ সবকিছু শুনে টার্ডি খানকে যুদ্ধ ছেড়ে পালানোর অপরাধে শিরচ্ছেদ করেন। আকবরের মনে দিল্লির প্রতি প্রেম তখনও জন্মায়নি। তিনি কাবুলে রাজত্ব স্থাপন করতে চাইতেন, কিন্তু বৈরাম খাঁ তার সাথে সহমত ছিলেন না। তাই বৈরাম খাঁর নেতৃত্বে মুঘল সেনা দিল্লি পুনরুদ্ধারের প্রস্তুতি শুরু করে। অন্যদিকে হেমু যখন খবর পান মুঘলদের যুদ্ধ প্রস্তুতির, তিনি তার সেনা ধীরে ধীরে পানিপথের দিকে পাঠাতে শুরু করেন। প্রস্তুতি শুরু হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধের। আবুল ফজল তার আকবরনামা বইটিতে লিখেছেন, হেমু 30,000 সৈন্য এবং 1 থেকে 1,500 হাতি সহযোগে যুদ্ধে আসেন। এত বড় হাতি মুঘল সৈনিকরা এর আগে দেখেনি। হাতির সুরে তরোয়াল বাঁধা, পার্শ্বে ঘোড়া থেকেও জোরে ছুটত সেই হাতিগুলি। তাদের এতটাই শক্তি যে ঘোড়া সাওয়ার সহ ঘোড়াকে সুরে তুলে ফেলে দিতে সক্ষম ছিল তারা। অন্যদিকে আকবরকে যুদ্ধক্ষেত্র থেকে দূরে রাখার নির্দেশ দেন বৈরাম খাঁ এবং তিনি নিজেও উপস্থিত থাকেন না যুদ্ধক্ষেত্রে। কিছু বিশেষ মানুষদের ওপরই দায়িত্ব দেওয়া হয় যুদ্ধের। হেমু যুদ্ধক্ষেত্রে বীরের মতো আসেন হাতির পিঠে চেপে। তার শরীরে যুদ্ধের আঘাত থেকে বাঁচার জন্য কোনো কবচও ছিল না। তিনি যুদ্ধক্ষেত্রে চিৎকার করে সৈন্যদের নির্দেশ দিচ্ছিলেন এবং নিজেও বীর বিক্রমে লড়েছেন। মুঘল সেনাবাহিনীর দুই পাশের সৈন্যদের খুব সহজেই ছন্নছাড়া করে দিতে পেরেছিলেন হেমু এবং তার সেনা। কিন্তু মাঝের সারিতে ছিল মধ্য এশিয়ার অশ্বারোহী সৈন্যদল। তারাও ছিল খুবই দক্ষ সেনা। তারা হেমুর ওপর অজস্র তীর বর্ষণ করতে শুরু করে। দুর্ভাগ্যবশত একটি তীর এসে লাগে তার চোখে। চোখ ভেদ করে তীর ঢুকে যায়। তবু হেমু পরাজয় স্বীকার করে না। তীরটা বের করে চোখে রুমাল বেঁধে তিনি লড়াই করতে থাকেন। কিন্তু ভীষণ রক্তপাতে অল্পক্ষণেই তিনি হাতির ওপরেই জ্ঞান হারিয়ে পড়েন। ওই তীরই ডেকে এনেছিল তার পরাজয়। হেমুকে সর্বশান্ত করতে পেরে আকবরের সেনাদের মধ্যে উল্লাসের রোল ওঠে। আকবর ও বৈরাম খাঁ যখন যুদ্ধক্ষেত্রে আসেন, তখন তারা দেখেন তাদের সৈনিকরা যুদ্ধ জয়ের আনন্দে মেতে উঠেছে। নিজামুদ্দিন আহমেদ তার বইতে লেখেন, শাহ কুলি খান নামে একজন ব্যক্তি একটি হাতিকে কোনো আরোহী ছাড়াই ঘুরে বেড়াতে দেখে। সে তার মাহবুবকে গিয়ে দেখতে বললে তিনি গিয়ে দেখেন হাতির ওপর একজন অজ্ঞান হয়ে পড়ে আছে। ভালো করে দেখে তিনি বুঝতে পারেন সেটি হেমু ছাড়া আর কেউ নয় এবং তারপর সেই হাতিটিকে ধরে আকবরের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর হেমুকে 14 বর্ষীয় আকবরের সামনে পেশ করা হয়। বৈরাম খাঁ তাকে নির্দেশ দেন হেমুর শিরচ্ছেদ করার জন্য, কিন্তু আহত হেমুর ওপর অস্ত্র তুলতে তার মন সায় দেয় না। তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে বৈরাম খাঁ নিজেই হেমুর শিরচ্ছেদ করেন। বীর হেমু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নতি স্বীকার করেননি। অল্প দিনের জন্য হলেও তিনি মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়ে একটি হিন্দু সাম্রাজ্য স্থাপনে সমর্থ হয়েছিলেন। তার এই স্বল্প রাজত্বকালেই তিনি তার সাম্রাজ্যের বাণিজ্যিক অবস্থার সুপরিবর্তন করার প্রয়াস নিয়েছিলেন এবং অনেক গভর্নর নিয়োগ করেছিলেন সাম্রাজ্যের সুপরিচালনার জন্য। বাণিজ্যিক মুদ্রারও প্রচলন করেছিলেন তিনি। এই ছিল ভারতের শেষ হিন্দু সম্রাট হেমুর গল্প। তার মতো বীরের এমন মৃত্যু সত্যিই খুব দুর্ভাগ্যজনক। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। আজ তবে আসি। ধন্যবাদ।